তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করতে চলছে গণসংবর্ধনার প্রস্তুতি। জবরদস্তিমূলক রাজনীতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়বেন প্রত্যাশা রাজনীতিবিদদের। এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে, এটাই জনপ্রত্যাশা। সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা এটা আমরা ইতিবাচকভাবেই দেখি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা পর্যালোচনা বৈঠক। প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলায় জড়িত সন্দেহে 9 জন গ্রেফতার। আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির 6 দিন। আওয়ামীপন্থী শিক্ষকদের অপসারণের দাবিতে কয়েকদিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ চলছিল। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এগিয়ে চলেছে তারেক রহমানের গণসংবর্ধনার প্রস্তুতি। এরই মধ্যে রাজধানীর 300 ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে। দফায় দফায় পর্যবেক্ষণ চলছে অভ্যর্থনা কমিটির। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ঘিরে অধীর অপেক্ষায় নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাসপোর্ট নবায়ন না হওয়ায় ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতি নিয়েই ফিরছেন দেশে। তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকায় ঐতিহাসিক গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। জনদুর্ভোগ এড়াতেই পূর্বাচলের স্থানটি বেছে নেওয়া হয়েছে বলে জানান নেতারা। এরই মধ্যে দফায় দফায় প্রস্তুতি পর্যবেক্ষণ করে অভ্যর্থনা কমিটি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যেই সময় আমাদের হাতে রয়েছে এর মধ্যে আশা করি আমাদের কাজ সব সুচারুরূপে শেষ হবে। আমরা হেলথ ক্যাম্প করব, আমাদের যারা নেতা কর্মী আসবে তাদের চিকিৎসার জন্য আমাদের 25টি অ্যাম্বুলেন্স সারা ঢাকা শহরে থাকবে। আগামী 25 ডিসেম্বর দুপুর 12টায় বিমানে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তার সফর সঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আমরা সাংগঠনিকভাবে আমাদের যেখানে আমাদের মিটিং করা দরকার, ইতিমধ্যে আমাদের স্ট্যান্ডিং কমিটির আমাদের সালাউদ্দিন আহমেদ সহ রিজভী আহমেদ সহ আমাদের সকলেই কথা বলছে এবং আমাদের সকল স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ, মহাসচিব সকলে আমরা কথা বলে মোটামুটি আমরা গুছিয়ে রেখেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানকে আমরা কিভাবে অভ্যর্থনা জানাবো, কিভাবে আমরা তাকে বরণ করে নিব। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির শীর্ষ নেতারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন। পরিস্থিতি বিবেচনায় তাকে দেয়া হতে পারে এসএসএফ এর প্রোটোকল। প্রস্তুত রাখা হয়েছে বুলেট প্রুফ গাড়ি। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছাড়াও বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু জনাব তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে এবং এটি দেশের জন্য, দেশের জনমানুষের জন্য এবং গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য একটি বিশাল অপেক্ষার অবসানের পালা। দেশকে যারা ভালোবাসে, দেশের প্রতি যাদের দরদ আছে, বাংলাদেশকে যারা গণতন্ত্রের একটা স্থায়ী রূপ দেখতে চায়, বাংলাদেশের যাতে উন্নতি দেখতে চায়, তারা সবাই তারেক রহমানের এই তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। 2007 সালে 1/11-এর পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। 18 মাস কারাবাসের পর 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনের ফলে তার দেশে ফেরার পথ সুগম হয়। অবশেষে দলের শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের মাঝেও নতুন আশার সঞ্চার হয়। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক বলে মনে করে জামায়াত, এনসিপি সহ বাকি দলগুলো। বিএনপির শীর্ষ নেতাকে স্বাগত জানিয়ে তার কাছে জবরদস্তিমূলক রাজনীতির অবসানের প্রত্যাশা করেন। নেতারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ তৈরি করা গেলে তারেক রহমানের রাজনীতির ইতিহাস হবে অনন্য ও দীর্ঘমেয়াদী। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব।
প্রায় 17 বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে স্মরণকালের সর্বোচ্চ জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই আগমনে দেশে না ফেরা ঘিরে রাজনৈতিক সমালোচনার যেমন অবসান হতে যাচ্ছে, তেমনি সংকট মোকাবেলায় তারেক রহমানকে সমাধান মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক। 15-16 বছরে তার যে রাজনৈতিক দলগুলো, সহযোদ্ধা মিত্র রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির টানাপোড়েনের যে জায়গাটা আছে, সেই সংকটের একটা সমাধান হবে তারেক রহমানের উপস্থিতির মধ্য দিয়ে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কি তাই মনে করছে? সরাসরি এমন উত্তর না দিলেও তারেক রহমানের আগমন রাজনীতিতে স্বস্তি ফেরাবে বলে মনে করেন তারা। আমার ধারণা তিনি প্রায় একটা নতুন মানুষ হয়ে তিনি এখন ফিরছেন। খানিকটা প্রজ্ঞা, খানিকটা দূরদর্শিতা নিয়ে, খানিকটা লিডারশিপের খানিকটা ক্যারিজমা নিয়ে তিনি এখন ফিরছেন। বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি যে পর্যায়ে, এই সময় এটা একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা উপাদান যুক্ত হবে। এই অস্থির সময়ে তার নিজের দলের জন্য, সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা, এটা আমরা ইতিবাচকভাবেই দেখি। রাজনীতিবিদকে দেশের মাটিতে আসতে হবে, যতই চ্যালেঞ্জ থাক না কেন। এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে, এটাই জনপ্রত্যাশা, এবং এটা এন্ড অফ দ্য ডে এটাই হলো বাস্তবতা। তফসিলের পর নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করেছে সব দল, তবে বিএনপির মধ্যে মনোনয়ন নিয়ে অসন্তোষ আছে। অন্য দলের নেতারা বলছেন তারেক রহমান আসলে শৃঙ্খলা ফিরবে। আমাদেরকে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এলাকায় কাজ করার ক্ষেত্রে হুমকি দিচ্ছে। আমার ধারণা যে আমার প্রত্যাশা বলবো যে তারেক রহমান সাহেব হয়তো এগুলোকে লাগাম টেনে ধরবেন, দলের মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। বিএনপির গোটা রাজনীতির ক্ষেত্রে এখানে ইতিবাচক একটা পরিবর্তন আনতে পারেন, যে সবাইকে আস্থার মধ্যে নেওয়া, একটা বোঝাপড়ার মধ্যে নেওয়া, এবং বাংলাদেশের তিনি যদি রাইটলি তিনি অ্যাক্ট করতে পারেন আগামী 1-2 দশক, এবং তার একটা অসাধারণ ভূমিকা পালন করবার একটা ঐতিহাসিক সুযোগ তার জন্য এটা কিন্তু আছে। বৃহস্পতিবার দুপুর 12টায় তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের মতো ব্যক্তিত্বের এমন আগমনে দেশের আগামী রাজনৈতিক সকল সংকটের অবসান হবে বলে মনে করছেন বিশ্লেষক ও নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এ বৈঠক উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় হাদি হত্যা ও সহিংসতায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রথম আলো ও ডেইলি স্টার সহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে 9 জনকে গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে 7 জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ কাশেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও 2 জনকে গ্রেফতার করেছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। এই গ্রেফতার ও হামলার বিষয়ে বিস্তারিত জানাতে কিছুক্ষণের মধ্যে ব্রিফিং করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। পদ্মার ভাঙনে বিলীন পাটুরিয়ার স্থায়ী লঞ্চ ঘাট। অস্থায়ীভাবে তৈরি করা ঘাটেই এখন যাত্রীদের ওঠানামা, কিন্তু প্রায় 40 ফুট ঢালু মাটির রাস্তা হয়ে উঠেছে বয়স্ক, নারী ও শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। লঞ্চ মালিকরা বারবার তাগিদ দেওয়ার পরও ঘাট সংস্কারে নেই কর্তৃপক্ষের কোনো উদ্যোগ। ঈদের আগে ঘাট মেরামত না হলে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। পদ্মার ভাঙনে বদলে গেছে পাটুরিয়ার চিরচেনা চিত্র। নদীগর্ভে বিলীন হয়েছে স্থায়ী লঞ্চ ঘাট। বাধ্য হয়ে নদীর পাড়েই তৈরি করা হয়েছে অস্থায়ী একটি ঘাট। তবে সেখানে ওঠানামাই এখন যাত্রীদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ।
লঞ্চ ওঠানামায় আগে জেটি থাকলেও বর্তমানে ভরসা 40 ফুট ঢালু একটি মাত্র মাটির রাস্তা। ঝুঁকিপূর্ণ এই পথেই প্রতিদিন লঞ্চে ওঠানামা করছে হাজারো মানুষ। এতে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ চরমে। এখানে ঘাটগুলো ভাঙা এবং উঠতে সিঁড়িগুলো একেবারে নাই, তাই ওখানে চলতে খুব অসুবিধা হইতেছে। ইমার্জেন্সি একটা রোগী নিয়ে আসা যায় না এই গাড়ি দিয়ে, কর্তৃপক্ষের কোনো হদিশ নেই। উঠানো অনেক নিচে থেকে উপরে উঠতে হয়, এটা তো কষ্টকর হবেই, যে কোনো লোকের জন্য একটু সমস্যা হয়। স্থানীয়রা বলছেন এরই মধ্যে ঘাটে একাধিক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। ঈদের সময় যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে শঙ্কা। বৃষ্টি হলে আরো সমস্যা হয়, আপনারা যাত্রী বেশি হলেও সমস্যা হয়। ঢালু থেকে উঠতে আসলে অনেক কষ্ট, তো এই জন্য ঢালুটা ঠিক করলে আমাদের জন্য সুবিধা হয়। তো যারা একটু বয়সের দিক দিয়ে এজ যাদের বেশি, তারা তো উঠানামা করতে গেলে তো তাদের অ্যাক্সিডেন্টও করতে পারে। প্যালপিটেশন যত বেশি হবে, হার্টবিট বাড়বে, স্ট্রোক করবে। বাচ্চা নিয়ে তো মনে করেন যাতায়াত, লোকজন যাচ্ছে আসছে, সমস্যা হচ্ছে। যদি দুইটা রাস্তা থাকতো মনে করেন যে সুবিধা হতো। লঞ্চ মালিকরা বলছেন যাত্রী দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই বিআইডব্লিউটি এর। কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, তারা বলছে যে আসতেছি বা আসবো, করছি বা করবো, কিন্তু 6 মাস ধরে এটা এ পর্যন্ত আমরা দেখতেছি না। এখনো যে বর্তমান ঘাটটা দেখছেন, এটাও 2বার করে ডেবে গেছে এবং অল্পের জন্য কিছু লোক এই পানিতে ডুবে দেয়নি। আমরা অতি দ্রুত চাই এই বিআইডব্লিউটিএ আমাদের এই ইস্পাত গ্যাংওয়ে এবং জেটি সহ এই ঘাটটি যেন দ্রুত মেরামত করে দেয়। বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তারা বলছেন পাটুরিয়া ঘাট রক্ষায় বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে, না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না। যদি বরাদ্দ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আশা করতেছি ঈদুল ফিতরের পূর্বেই আমরা জেটির কাজটা শুরু করতে পারবো। সমস্যা একটা যে আমাদের ফান্ডিং এর সমস্যা, আমরা বরাদ্দ না পেলে তো কাজ করতে পারবো না। আমরা ফান্ডিং এর দ্বার নিশ্চিত হলে পরে আমরা কাজ করতে পারবো। পদ্মার ভাঙনে যখন এমনিতেই নাজুক পাটুরিয়া ঘাট, তখন অব্যবস্থাপনায় আরও বাড়ছে যাত্রী ভোগান্তি। এখন দেখার বিষয় কবে নাগাদ লঞ্চ ঘাটটি ঝুঁকিমুক্ত করে যাত্রী পারাপার নির্বিঘ্ন করে কর্তৃপক্ষ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে গণ অভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানির অভিযোগে অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালে সালমান ও আনিসুলকে হাজির করা হয়েছে। প্রসিকিউশন গত 4 ডিসেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ফোন আলাপে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলেন। এই ফোন আলাপের পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের বক্তব্য হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের। এছাড়া গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করে হত্যাকাণ্ডে উস্কানি দেয়া সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ চানখারপুলে 6 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে আজ। মানবতা বিরোধী অপরাধের মামলার 5 বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আপিল করেন। আপিলের বিষয়টি নিশ্চিত করেন আব্দুল্লাহ আল মামুনের পরিবার। এর আগে গেল 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন। এই মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আরেকটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। পরে তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নেতৃবৃন্দ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করেছেন 6 ডিন। রোববার সন্ধ্যা 6:30টায় 6 ডিনকে নিয়ে উপাচার্যের বাসভবনে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় তারা মেয়াদের অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। লিখিতভাবে উপাচার্যকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তারা চলে যান। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ ডিনদের পদত্যাগের বিষয় নিশ্চিত করেন। গত 17 ডিসেম্বর ডিনদের মেয়াদ শেষ হলেও একাডেমিক নানা কাজের জন্য প্রশাসন তাদের মেয়াদ বাড়িয়ে দেয়। এতে জুলাই আন্দোলনে তাদের ভূমিকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।
সেই প্রেক্ষিতে পদত্যাগ করলেন দিনরাত। উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। শীত বস্ত্রের অভাবে বিপাকে শ্রমজীবী মানুষ, বেড়েছে শীতজনিত রোগ। তবে শীত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। ধীরে ধীরে আড়মোড়া ভাঙছে সূর্যি মামা। ঠাকুরগাঁয়ে ভীষণ শীত, সেই শীতে যেন কাবু স্বয়ং প্রকৃতি। দূরে দূরে দেখা যাচ্ছে কৃষকের আবছা ছায়া, যেন কুয়াশার বুক চিরে স্বপ্নের মতো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছেন তারা। হাড় কাঁপানো শীতে কৃষকদের পোহাতে হচ্ছে নানা সমস্যা, তবু সকাল হতেই ছুটতে হচ্ছে পেটের দায়ে। কুয়াশা না হলেও কালকে তো 1টা পর্যন্ত ছিল দুপুর। আমরা তো দিন মজুর করে খাই, আমাদের তো মনে করি যে শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই, আমরা ওই কোনোদিন না খায়া থাকি, কোনোদিন পাই, কোনোদিন খাই নাই। সন্ধ্যা করে থাকা যায় না, সকাল তাও একটু কম, সন্ধ্যার পরে বেশি ঠান্ডা। ঠান্ডা, ভাড়া ভোটটা কমে গেছে। আগে যেমন 500 টাকা ভাড়া মারতাম, এখন 250-300 টাকার মধ্যেই ভাড়া হচ্ছে। যাত্রীও খুব কম উঠতেছে গাড়িতে ঠান্ডার কারণে। ধানের শীষ এখনো আসেনি, কাঁচা সবুজ ধানের ক্ষেত জুড়ে নেমেছে কুয়াশার আস্তরণ। পাতা ছুঁয়ে ছুঁয়ে রাতভর জমেছে শিশির। এমন শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ আর চাপ বাড়ছে হাসপাতালে। ঠাকুরগাঁয়ে প্রচুর রুগী, এই রুগী সেটা হচ্ছে একটা বেডে 3 জন করে রুগী আছে। ঠান্ডার কারণে হওয়ার পরে নিউমোনিয়া দিচ্ছে, জন্ডিসে ধরছে। এখন ওখান থেকে ওষুধটা চাচ্ছে না, এখন ঠান্ডা অনেক লাগছে। আর ভাগ্যের সমস্যা ঠান্ডার জন্য নিউমোনিয়া হয়েছে। আমরা গত 3 দিন ধরে আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি আছি। আমাদের আজকে এ পর্যন্ত প্রায় 190টা রুগী আমাদের এখানে অবস্থান করতেছে, এবং এর মধ্যে সকাল থেকে আরো প্রায় 20টার মতো পেশেন্ট আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে। ডায়রিয়া রোগ যেটা আমরা বলি, যে বাচ্চারা পাতলা পায়খানা, বমি, সঙ্গে পেট ব্যথা, খাইতে পারতেছে না, ডায়রিয়া রোগীর সংখ্যাটা আমাদের একটু বেশি বেড়ে গেছে। দিনের শুরুতে রীতিমতো হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এক হাত দূরের জিনিসও দেখতে কষ্ট হচ্ছে, ফলে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসন জানিয়েছে সরকারের নানা প্রস্তুতির কথা। শীতার্ত অসহায় মানুষদের জন্য অব্যাহত রয়েছে নানা কর্মসূচি। আমরা 15 লক্ষ টাকা পেয়েছি শীত বস্ত্র ক্রয়ের জন্য এবং 1000 কম্বল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। সেগুলো উপজেলা ওয়ারি বিতরণ হয়ে গিয়েছে, আর বেসরকারি পর্যায় থেকেও কিছু শীতবস্ত্র পাওয়া গিয়েছে, সেগুলো বিতরণের কাজ চলছে। জেলায় গত এক সপ্তাহে গড় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। শরীফ ফারুকি, যমুনা নিউজ। কয়েকদিন ধরে চট্টগ্রামে জমজমাট শীত বস্ত্রের বাজার। ঠান্ডা পড়তে শুরু করায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। বন্দরনগরীর ছোট বড় সব মার্কেটে বেশিরভাগ দোকান এখন শীত বস্ত্রের দখলে। মজুদও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। জমজমাট বেচাকেনায় খুশি তারা। শীতের প্রকোপ বৃদ্ধির পর থেকে চট্টগ্রামে জমজমাট শীতবস্ত্রের বাজার। সবচেয়ে বেশি ভিড় জহুর হকার্স মার্কেটে, যেখানে অল্প টাকায় মেলে পছন্দের গরম কাপড়। চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসের তৈরি পোশাক যেমন আছে, ঠিক তেমনি আছে চীন, জাপান, কোরিয়া থেকে আমদানি করা পুরাতন শীতবস্ত্র। সেসব সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা প্রতিটি দোকানে। পয়সাওয়ালা লোক হোক আর কম পয়সাওয়ালা লোক হোক, সবাই জোর মার্কেটে আসে, কারণ এখানে গার্মেন্টসের খুব ভালো মানের কিছু গার্মেন্টসের কম দামি কাপড় পাওয়া যায়। 500 জিনিস অনলি মাত্র 200, যেটা নেবেন না দেখুন ডিসকাউন্ট প্রাইস। 200 10 দিয়ে বেশি বলতেছি আমরা। হুডি সুইটশার্ট 200 টাকা দিয়ে বেশি। 200 টাকা। সন্ধ্যা নামতেই শহর জুড়ে বাতাসে বাড়ে ঠান্ডার আধিক্য। তাই তো শীতবস্ত্রের জন্য পরিচিত ও পুরনো এই মার্কেটে এখন ক্রেতার ঢল। এক দোকান থেকে অন্য দোকান ঘুরে কিনছেন পছন্দের পোশাক। আমরা যারা সাধারণত সাধ্যের মধ্যে ভালো একটা প্রোডাক্ট ক্রয় করতে চাই, তাদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা হতে পারে। রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো মানের জিনিস এখান থেকে খুঁজে বের করতে পারলে অনেক ভালো মানের কোয়ালিটি এখান থেকে বের করা যায়। আপনার ওখানে যে প্রাইস, ওর থেকে মানে একদম 50-50 অর্ধেক প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে আর কি। বন্দরনগরীর ফুটপাতেও বেড়েছে শীতবস্ত্র বিক্রি। কম দামে কিনতে লেগে আছে ভিড়। বেচাকেনা জমে ওঠায় খুশি বিক্রেতারা। দামও কম আছে, আমরা সবাই যারা নিম্নমানের লোক সবাই কিনতে পারতেছি, আমাদের সবার জন্য ভালো আলহামদুলিল্লাহ। খবর সবর লোক দাম কম হিসেবে মার্কেটে যাইতে পারি না, দাম বেশি, এজন্য তারা মধ্যবিত্ত, তারা আসে আমাদের কাছে, নিম্ন আয়ের মানুষ তারা আসে আমাদের কাছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।
আন্তর্জাতিক প্রসঙ্গ, গ্রিস উপকূলে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়াদের মধ্যে 437 জনই বাংলাদেশি। গেল শুক্রবার গ্রিসের গভদোস উপকূল থেকে আটক করা হয় 539 অভিবাসন প্রত্যাশীকে। বাংলাদেশিদের পাশাপাশি পাকিস্তান এবং ভারতীয় নাগরিকও রয়েছেন উদ্ধার হওয়াদের মধ্যে। পরে তাদের ক্রিট আইল্যান্ডে নেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক। বর্তমানে তাদের একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার একই অঞ্চলে 2টি নৌকা থেকে 5 নারী সহ 65 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করে গ্রিস প্রশাসন। নাইজেরিয়ায় মুক্তি দেওয়া হয়েছে গণ অপহরণের শিকার আরও 130 স্কুল শিশুকে। গেল রোববার এ ঘোষণা দেয় দেশটির প্রশাসন। জানিয়েছে, এখন আর বন্দি দশায় নেই কেউ। গেল নভেম্বরে সশস্ত্র বন্দুকধারীর একটি ক্যাথলিক স্কুলে হানা দেয়। এরপর থেকেই নিখোঁজ ছিল 315 শিক্ষার্থী ও কর্মী। তবে চলতি মাসের শুরুতে 100 জনকে মুক্তি দেওয়া হয়। তবে আসলেই সবাই মুক্ত হয়েছে কিনা তা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। কারণ কয়জন অপহরণের শিকার হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময়ে অনেকেই পালিয়ে গিয়েছিল, আর অনেকের বাড়ি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় তাদের খোঁজ নেওয়া সম্ভব হয়নি। তাই ধারণা করা হচ্ছে 2 দফায় সবাইকেই মুক্তি দেওয়া হয়েছে, বাকিরা আগেই পালিয়ে গেছে। তুষারপাতের মতো বিরল ঘটনার সাক্ষী হলো মরুর দেশ সৌদি আরব। বরফের চাদরে ঢাকা পড়েছে উত্তরাঞ্চলীয় বহু এলাকা, তাপমাত্রা হিমাঙ্কের নিচে। তুষারাবৃত পর্বতের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা রীতিমতো ভাইরাল। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দুর্লভ এই ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব। ব্যাখ্যা আবহাওয়া বিভাগের। তপ্ত বালুরাশি আর ধুধু মরুভূমির জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কিন্তু সেই মরুর বুক জুড়ে শ্বেতশুভ্র তুষার, যেন কল্পরাজ্যের কোনো চিত্র ধরা দিয়েছে বাস্তবতায়। সৌদিতে তুষারপাতের একাধিক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিরল এই ঘটনা দেশটির উত্তরাঞ্চলীয় তাবুক ও হাইল প্রদেশের। অঞ্চলটির জর্ডান সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমেছে। তুষারপাত ছাড়াও উত্তর সৌদি আরবের কিছু অংশ তীব্র বৃষ্টিপাতের সম্মুখীন হয়। এছাড়াও রিয়াদের উত্তরাঞ্চলেও দেখা দেয় বৈরী আবহাওয়া। এসব ঘটনাকে একেবারেই বিরল এবং অঞ্চলটির কয়েক দশকের ইতিহাসে প্রথম বলছেন বাসিন্দারা। কয়েকদিন আগেই পাহাড়ি অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল সৌদির আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদদের দাবি, পুরো মধ্যপ্রাচ্যে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণেই দেখা মিলেছে ভারী বৃষ্টি ও তুষারপাতের। অনিক রহমান, যমুনা নিউজ।